নমস্কার, সুপ্রভাত। শুরু করছে এডুকেশন অনলাইন, সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। ঘড়ির কাঁটা এই মুহূর্তে যা হয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে তোমরা হয়তো স্কুলে যাওয়ার জন্য একটা জোরদার প্রস্তুতি নিচ্ছ, কিন্তু এডুকেশন অনলাইনটা সম্পূর্ণ তোমাদের অনুষ্ঠান। আর তোমাদের অনুষ্ঠান মানেই গত 2 বছর ধরে তোমরা আমাদের সঙ্গে রয়েছো। সিটিভিএনের তরফ থেকে এডুকেশন অনলাইন তোমাদের সঙ্গে রয়েছে। তার কারণ হচ্ছে এই গোটা 2 বছর এডুকেশন বা শিক্ষা ব্যবস্থা একটা ম্যাসিভ চেঞ্জ এনেছে। তোমরা জানো সেই চেঞ্জটা কি? তার কারণ আমরা অফলাইনে থেকে অনলাইনে অভ্যস্ত হয়েছি। অফলাইনের বদলে অনলাইনে যে এভাবে পড়াশোনা চলতে পারে, পঠন পাঠন যে এতটা চেঞ্জ, এতটা বদল যে ঘটতে পারে, বোধহয় আমাদের কোনোদিনই জানা ছিল না। ইনফ্যাক্ট আমারও ছেলেবেলায় হয়তো এরকম জানা ছিল না যে এইভাবে পড়াশোনা একটা বদল আসতে পারে। কিন্তু হলো, পরিস্থিতি শেষ কথা বলে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা আবার স্কুলের গণ্ডিতে পা রেখেছো। নয় করে প্রায় মাসখানেক হয়েও গেছে তোমরা স্কুলে গিয়েছো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পরীক্ষাটাও কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে বন্ধুরা। তাই পরীক্ষা যখন এগিয়ে আসছে, তখন হাতে সময়টা যখন একদম কম, একটা একটা করে দিন পেরিয়ে যাচ্ছে, তোমাদের জন্য এডুকেশন অনলাইন ঠিক এই জায়গাটা ফোকাস করতে চায়। কি করতে চাই এডুকেশন অনলাইন? কারণ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রতিদিন তোমাদের কাছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের হাজির করানো হয়, এবং তারা খুব সুন্দরভাবে তোমাদের একটা ঘন্টা তোমাদের সঙ্গে থেকে তোমাদের বিভিন্ন বিষয়ের ওপর সাজেশন দেন। পড়াশোনাটা কোন কোন দিকে গ্যাপ রয়েছে, কোন কোন দিকে তোমরা ভয় পাচ্ছ, সেই জায়গাগুলো কিভাবে তোমরা কভার আপ করবে, এই জায়গাগুলো কিন্তু আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দিদিমণিরা দিয়ে থাকেন। আজকেও ঠিক তাই। আজকে আমরা ইংরেজি নিয়ে একটু কথা বলবো ভাবছিলাম, এবং অবশ্যই আমার সঙ্গে যিনি রয়েছেন আলাপটা করব তার সঙ্গে, সুদেষ্ণা ম্যাম রয়েছেন আমাদের সঙ্গে। আজকে ইংরাজি পড়াবেন তিনি। শুরুতে স্বাগতটা জানাই, কি বলি? একদম গুড মর্নিং, এবং আমরা স্বাগত জানাচ্ছি তাকে। খুব সুন্দর, আমরা ম্যামকে দেখে কিন্তু বুঝতে পারছি একটা খুব সুন্দর একটা ভালো ইংরাজি ক্লাস আমরা পেতে চলেছি, অর্থাৎ তোমাদের জন্য ম্যাম এখানে হাজির হয়েছেন। তাই শুরুতে আজকে আমরা ম্যাম বলছিলেন যে ভয়েস চেঞ্জ নিয়ে আজকে কথা বলবেন। আমরা জানি যে ইংরেজির অনেকগুলো বিষয় থাকছে, মূলত নবম এবং দশম শ্রেণীর জন্য আমরা একটু হাইলাইট করব। কিন্তু তার আগে আজকে আমরা যখন আলোচনা করছিলাম অনুষ্ঠানটা শুরু করার আগে, তখন একটা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যে ম্যাম বলছিলেন যে শিক্ষা ব্যবস্থাটা, যেটা শুরুতেই বলছিলাম যে অনেকটা পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনটার সঙ্গে আধুনিক যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, বা যদি দেখা যায় যে শহরের বাইরে দাঁড়িয়ে একটু যদি পিছিয়ে যায় প্রত্যন্ত অঞ্চলগুলিতে, সেখানকার যারা পড়ুয়া রয়েছে তারা কতটা মানিয়ে নিতে পারছে। এই যে মানিয়ে নেওয়া বা না নেওয়ার মধ্যে যে একটা বিস্তর গ্যাপ বা ব্যবধান থেকে যাচ্ছে, কোথাও পড়ুয়াদের ক্ষতি করছে না? তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তারাও ক্লাসে উঠবে, তোমরাও ক্লাসে উঠবে। তাই শহর বা গ্রামাঞ্চলে এই সমস্ত প্রত্যন্ত ছেলেমেয়েদের কথাও আমাদের ভাবতে হচ্ছে, এডুকেশন অনলাইন অন্তত ভাবে। তাই আমরা শুরুতে একটু ম্যামের সঙ্গে আজকে একটুখানি হালকা ছলে একটু ক্লাসটা করা শুরু করব। তবে সুদেষ্ণা ম্যাম, যেটা আপনার কাছে শুরুতেই জানতে চাইব, যেটা আলোচনা করছিলাম যে একটু প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা এই কোভিড পরিস্থিতিতে, এখন হয়তো স্কুল চালু হয়েছে কিন্তু স্কুল ছুটের সংখ্যাটাও তো বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এই গোটা ব্যবস্থায় কি অনেকটা বদল হয়েছে? তারা কি কোথাও পিছিয়ে পড়ছে? সে তো বটেই। করোনা আবহে যখন গোটা 2 বছর স্কুল বন্ধ ছিল, তখন তাদের জন্য প্রচণ্ড একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, কারণ অনলাইন আর অফলাইন এই দুটো ক্লাসের মধ্যে বিস্তর ফারাক আছে। অফলাইন ক্লাসে আমরা সামনাসামনি কমিউনিকেট করতে পারছি, যেখানে অনলাইনে কিন্তু একটা টেকনোলজিক্যাল ব্যারিয়ার থেকেই থাকছে। আবার সবার ক্ষেত্রে কিন্তু এই হাতে স্মার্টফোন থাকছে না, বা তাদের হাতে স্মার্টফোন, তারা সেই অর্থে সেই ফিনান্সিয়াল সাপোর্টটা নেই যে তারা বহু পরিবারে স্মার্টফোন তারা পায়নি। একদমই তাই। এই কারণে তাদের জন্য একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই জন্যই কিন্তু আমাদের এই সিটিভিএন এডুকেশন অনলাইন প্রোগ্রামটা রাখা, যে কারণে তারা যাতে খুব সহজে, কারণ টেলিভিশন সেট আজকালকার দুনিয়ায় সব জায়গাতেই, মানে সবার বাড়িতেই মোটামুটি থাকে, গ্রাম থেকে শহর শুরু করে সব জায়গাতেই। তো তাই জন্যই চেষ্টা করা হয় যাতে বিভিন্ন দিন বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করা যায়, যাতে বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো হ্যাঁ, করোনা আবহে এই সমস্যাটা তো সৃষ্টি হয়েছেই। আর আজকে আমি ইংলিশ ক্লাস নেব, ইংলিশে ভয়েস চেঞ্জ ক্লাসটা নেব। তো ভয়েস চেঞ্জে আসবো, কিন্তু যেরকমটা বলছিলেন আপনি শুরুতেই, যে আপনি ম্যাম বলছিলেন, তোমাদের একটু জানাই যে সুদেষ্ণা ম্যাম বলছিলেন যে এই যে একটা বাচ্চারা যারা পড়ুয়ারা অনেকটা বেশি মনে হচ্ছে যে একটা ভয় যেন কোথাও তাদের তৈরি হয়েছে। সেই ভয়ের জায়গাটা থেকে, কারণ তারা তো খুব শীঘ্রই একটা বড় পরীক্ষায় বসতে চলেছে, সামনে মাধ্যমিক রয়েছে, দোরগোড়ায় উচ্চ মাধ্যমিক রয়েছে। এই ভয়ের জায়গাটা কাটানোটা খুব প্রয়োজন, কারণ দীর্ঘদিন পর তাদের স্কুলে যাওয়া, আবার একটা পরীক্ষায় বসা, এতগুলো সহপাঠীর সঙ্গে একসঙ্গে পরীক্ষা দেওয়া,
তো এই জায়গায় একটা মোটিভেশনাল স্পিচ একটু জানার চেষ্টা করি, ম্যাম কি আমাদের সাজেশন দিচ্ছেন। একদমই তাই, সামনেই মাধ্যমিক, আবার উচ্চ মাধ্যমিকও আছে এপ্রিল মাসে। তো সেক্ষেত্রে যেহেতু গোটা আগের বছরটা পুরোটাই অনলাইন বা আগের ক্লাস 12 হলে 11-এর নাম্বার দেখে রেজাল্ট তৈরি করা, বা 10 হলে সেটা টেস্ট বা প্রি টেস্টের নাম্বার দেখে রেজাল্ট তৈরি করা, এরকম ব্যবস্থা হচ্ছিল। কিন্তু এবছর পুরোটাই সেটা অফলাইন, স্টুডেন্ট গিয়ে পরীক্ষা দেবে। তো সেক্ষেত্রে মোটিভেশন যদি আমাকে মানে মোটিভেট যদি আমাকে স্টুডেন্টদের করতে হয়, তাহলে আমি এটাই বলবো, পরীক্ষার আগে আর নতুন করে কিছু পড়তে যেও না। যেগুলো পড়েছো সেগুলোই খুব ভালো করে রিভিশন দাও, কারণ নতুন কিছু পড়তে গেলে হাতে হয়তো আর 7 দিন কি 10 দিন আছে, কারণ মার্চ মাস অলরেডি পড়েই গেছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে আর সময় নেই, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছেও আর গোটা 1 মাসও নেই বললেই চলে। তো সুতরাং নতুন কিছু আর পড়তে যেও না, যা পড়েছো সেগুলোই রিভিশন করো, সেগুলোই পড়ো। কারণ নতুন কিছু পড়তে গেলে হয়তো পুরোনোগুলো ভুলে যেতে পারো, বা পুরোনোগুলোর প্রতি একটা লেস কনফিডেন্স তৈরি হতে পারে। তো তাই জন্য চেষ্টা করো যে যেটা পড়েছো সেটাই খুব ভালো করে আরও ঝালাই করার, আরও চর্চায় থাকার। আর ভয় পেও না, মানে লেখো। আমার কথা হচ্ছে যে কটা প্রশ্ন আছে, যে কটা তুমি পারছো সে কটা আগে তুমি লিখে কমপ্লিট করো। যেটা পারছো না সেটা রাখো, বাদ রাখো, রেখে আগে যেটা পারছো সেটাকে কমপ্লিট করো। নাহলে যেটা পারছো না সেটা নিয়ে যদি তুমি বসে থাকো, তাহলে কিন্তু সময়টা চলে যাবে। তো যেটা পারছো সেটাকে কমপ্লিট করে নাও, তারপরে যেটা পারছো না সেটা নিয়ে ভাবা শুরু করে তারপরে লেখো। কিন্তু চেষ্টা করো কোনো প্রশ্ন যাতে না ছেড়ে আসার, কারণ আমি মনে করি যে যদি 2 নম্বর 5 নম্বর বা 10 নম্বর, বিশেষ করে বড় প্রশ্ন যদি হয়, সেক্ষেত্রে তুমি যদি কিছুটাও লেখো তোমার কাছে কিন্তু নাম্বার পাওয়ার একটু চান্স আছে। যে ক্ষেত্রে ছেড়ে দিলে কিন্তু কোনো নাম্বারই পাওয়ার চান্স নেই। সেক্ষেত্রে একেবারে গোল্লা, একেবারে বিগ জিরো কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। তাই এই লাইনটা ধরে আমি একটু যাওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের ক্লাস শুরু করার সময় হয়ে গেছে অনেকক্ষণ। অবশ্যই আরো অনেক টিপস আমরা জানবো শেষ লগ্নে গিয়ে দাঁড়িয়ে। তো রিভাইজ দেওয়ার পালা এখন হচ্ছে, হাতে একেবারে রিভাইজ দিতে হবে, সোজা পড়াশোনা করতে হবে, বইয়ের পাতায় মুখ গুজে। তাই আমরা এরকমই একটি চ্যাপ্টার নজর রাখবো, ভয়েস চেঞ্জ একটুখানি নজর। আমরা ক্লাস শুরু করি তাহলে ভয়েস চেঞ্জ একটু ঝালিয়ে নেওয়া আমরা। একদমই তাই, আমরা এটা রিভিশন চলছে, কারণ খুব সামনেই পরীক্ষা। তো একবার আমি একটু ভয়েস চেঞ্জটা একটু রিভিশন করিয়ে দিই, তোমরাও একটু দেখে নাও, টেন্সগুলোও তাতে রিভিশন হয়ে যাবে ভয়েস চেঞ্জের সাথে সাথে। আমার মনে হয় দুটো জিনিস একসাথে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রথমেই আমরা আজকে যে শুরু করছি সেটা হলো ভয়েস চেঞ্জ। আমি একটু লিখে দিচ্ছি চ্যাপ্টার কিসের উপর আমরা আজকে ক্লাস করব সেটা আমি লিখে দিচ্ছি, একটু চেপে লিখি, কালিটা একটু হালকা করছি। একদমই তাই করছি। ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জে প্রথমে আমরা একটা ডেফিনেশন একটু জেনে নেব। ডেফিনেশনটা হলো একই অর্থ বোঝানোর জন্য সেন্টেন্সে ভার্বের যে 2 রকম ফর্ম তাকে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ বলি। 2 রকম ফর্ম কেন বলা হচ্ছে? কারণ আমরা ভয়েসের 2টো ভাগ আমরা জানি, অ্যাক্টিভ আর প্যাসিভ। এবার অ্যাক্টিভ আর প্যাসিভ 2 রকমভাবে ব্যবহৃত হয়। কীরকমভাবে হয়? আমরা যদি ভয়েস চেঞ্জের ভয়েসের আন্ডারে আমরা যদি 2টো ভাগ করি, একটা থাকছে অ্যাক্টিভ, আরেকটা থাকছে প্যাসিভ। সে অর্থে ভয়েসের যে 2টো ভাগ অ্যাক্টিভ আর প্যাসিভ, এই অ্যাক্টিভ আর প্যাসিভের কিন্তু ডেফিনেশনটা একটু ভালো করে জানাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। কেন? কারণ অ্যাক্টিভটা কি, কোন সেন্টেন্সকে আমরা বলবো অ্যাক্টিভ আর কোন সেন্টেন্সকে আমরা বলবো প্যাসিভ, মানে ভয়েসটা প্যাসিভ বা কোনটা অ্যাক্টিভ, সেটা যদি আমরা জানতে পারি তাহলে, মানে কারণ পরীক্ষার সময় কিন্তু ওভাবে বলে দেবে না যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করো। তোমাকে নর্মালি গ্রামারে যেরকম হয়, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যখন গ্রামার আসে তখন কিন্তু মোটেই বলে দেয় না। গ্রামারের পোর্শনে পরপর অনেকগুলো কোয়েশ্চেন দিয়ে দেয়, তোমাকে সলভ করতে হয়। তার মানে কি, তোমাকে নিজে থেকে বুঝে নিতে হবে কোনটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, কোনটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। তো এই যে বুঝে নেওয়াটার জন্যই কিন্তু অ্যাক্টিভ ভয়েসের ডেফিনেশনটা জানাও দরকার, আবার সাথে সাথে প্যাসিভ ভয়েসের ডেফিনেশনটা জানাও কিন্তু খুবভাবে দরকার। তো অ্যাক্টিভের যে ডেফিনেশনটা সেটা হলো, যখন সাবজেক্ট নিজেই কাজটি করে তখন ভার্বটির অ্যাক্টিভ ভয়েস হয়। দেখো, আমি আরেকবার বলে দিই, আমরা একটা সেন্টেন্সে সবসময় জানি সাবজেক্ট আর অবজেক্ট এটা কিন্তু থাকবে। যেরকম আই অ্যাম আ গার্ল, আই এটা কিন্তু সাবজেক্ট, আমি। তো সুতরাং যে কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট এটা আমাদেরকে আগে বুঝতে হবে ভয়েস চেঞ্জ করার জন্য। কারণ অ্যাক্টিভ ভয়েস মানে সাবজেক্টই যখন কাজটা করে, আই অ্যাম ডুইং দিস, আই অ্যাম রাইটিং, তার মানে কি আই এটা সাবজেক্ট, আমি করছি, তার মানে আমি কাজটা যে করছি এখানে কিন্তু এটা অ্যাক্টিভ, মানে আমি করছি।
সাবজেক্ট যখন কাজ করে তখন আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। যেরকম ভাবে when the subject of the sentence is the actor, when আমি একটু লিখে দিই, আমার মনে হয় এই একদম। ডেফিনেশনটা লিখে দিলে আমার মনে হয় একটু সহজ হবে ওদের কাছে হ্যাঁ হ্যাঁ বুঝতে। স্টুডেন্টদের জন্য অনেকটা সহজ হবে। অ্যাক্টিভ ভয়েসের আমি একটু ডেফিনেশনটা লিখে নিচ্ছি, তোমরা চেষ্টা করো যে এই নোটটা টুকে রাখতে, তাহলে আমার মনে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য, কারণ বললামই পরীক্ষার সময় তো লিখে দেয় না যে তুমি এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, তো স্টুডেন্টদের জন্য এটা খুব প্রবলেম হয়ে যাবে যে এই সেন্টেন্সটা কিসে আছে, অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। তো তুমি যদি ডেফিনেশনটা একবার পড়ে নাও, একবার বা দুবার পড়ে নাও, তাহলে যখন পরীক্ষার সময় আসবে তুমি বুঝতে পারবে যে এটা অ্যাক্টিভ, আমাকে এটা প্যাসিভে করতে হবে, বা এটা প্যাসিভে আছে, আমাকে কিন্তু অ্যাক্টিভে করতে হবে। আর একটু খাতাতে নোট ডাউনও করে নিতে পারে। হ্যাঁ মনে একদমই থাকবে তাই, ওদের, একদমই তাই। আমি লিখছি অ্যাক্টিভ বলে, আমি লিখছি, লিখে আমি একটা হাইফেন দিলাম, দিয়ে ডেফিনেশন দিচ্ছি, when the subject of the sentence is the actor. When the subject of the sentence is the actor. Example আমি যদি লিখি I am writing, আমি যদি এখানে এক্সাম্পল লিখি তাহলে আই কিন্তু আমাদের সাবজেক্ট। আই যদি আমাদের সাবজেক্ট হয় তার মানে আই অ্যাম রাইটিং, রাইটিং কিন্তু একটা ভার্ব, যেটা আমরা সবাই জানি মোটামুটি, তাই তো? আই অ্যাম রাইটিং, এখানে আই সাবজেক্ট আর রাইটিং হলো ভার্ব, তাহলে আমি লিখছি, তাহলে দেখো এটা কিন্তু অ্যাক্টিভে আছে, কারণ সাবজেক্ট এখানে অ্যাক্টরের রোল প্লে করছে, সাবজেক্ট কিন্তু এখানে কাজ করছে, তাই এটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, আমার মনে হয় অসুবিধা হওয়ার কথা না, তবু আমি একটু সময় দিচ্ছি, তোমরা একটু লিখে নাও যাদের অসুবিধা হচ্ছে বা যারা জানতে না এতদিন এটা ডেফিনিশন। আমি জানি পরীক্ষার সময় কোনোদিনই ডেফিনিশন আসে না অ্যাক্টিভ ভয়েসের, কিন্তু আমার মনে হয় ডেফিনেশন জেনে রাখাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ যখন তুমি করবে তখন কিন্তু তাহলে তুমি বুঝতে পারবে না কোনটা অ্যাক্টিভ ভয়েসে আছে কোনটা প্যাসিভ ভয়েসে আছে। আমি এটা এবার ডিলিট করে দিচ্ছি, এবার আমরা একটু প্যাসিভ ভয়েস সম্পর্কে বুঝে নেব। এবার আমরা যখন প্যাসিভ ভয়েস বুঝবো তখন আমাদের কাছে একটা সোজা ডেফিনেশন আছে। কি ডেফিনেশন? যখন অবজেক্টটি সাবজেক্টে পরিণত হয় এবং প্রকৃত সাবজেক্টের উপরে কাজটি করে, তখন তাকে আমরা প্যাসিভ ভয়েস বলবো। কি বলছে? যখন কি হচ্ছে না অবজেক্টটা সাবজেক্টে পরিণত হচ্ছে, যখন অবজেক্টটা সাবজেক্টে পরিণত হচ্ছে, কারণ আমি অলরেডি বলে দিলাম একটা সেন্টেন্সে কি থাকে, সাবজেক্ট থাকছে, অবজেক্ট থাকছে। এবারে আমাদের কিন্তু বুঝে নিতে হবে সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা। প্যাসিভের ক্ষেত্রে কিন্তু উল্টে যাচ্ছে, অবজেক্টে কিন্তু সাবজেক্টে পরিণত হচ্ছে আর সে কিন্তু তখন অ্যাক্টরের রোল প্লে করছে, তখন আমরা বলবো প্যাসিভ। আমি প্যাসিভের ডেফিনিশনটা লিখিয়ে দিচ্ছি, তাহলে আমার মনে হয় বুঝতে খুব সুবিধা হবে। When the subject of the sentence is acted upon, তাহলে বোঝা গেল, মানে আমি এই যে আই অ্যাম রাইটিং আ লেটার, যদি আমি ধরে নিই আই অ্যাম রাইটিং আ লেটার, আমি এখানে লিখে দিচ্ছি, যদি আমি ধরি আই অ্যাম রাইটিং আ লেটার, তাহলে কি আমি এই লেটারটা লিখছি, এখানে আমি হলো সাবজেক্ট, আমরা জানি আমি হলো সাবজেক্ট, আর এটাও বুঝতে পারছি যে লেটার এই জিনিসটাও আমরা বুঝতে পারছি এটা অবজেক্ট। কেন এটা অবজেক্ট? কারণ আমি কিন্তু এখানে সাবজেক্ট, আমি কাজটা করছি, আমি কি করছি না আমি লেটার লিখছি, সো দিস ইজ কল্ড অবজেক্ট। তো সাবজেক্ট আর অবজেক্ট। এবার প্যাসিভ হলে আমরা কিন্তু স্বভাবত এখানে বুঝতে পারছি যে এটা অ্যাক্টিভে আছে,
আই অ্যাম রাইটিং আ লেটার। এবারে প্যাসিভে কি বলছে, when the subject of the sentence is acted upon, মানে আমি যেটা প্রথমেই খুব সহজভাবে বাংলায় বলে দিলাম, যখন সাবজেক্ট অবজেক্টে পরিণত হয় আর অবজেক্ট যেটা রয়েছে সেটা যখন সাবজেক্টে পরিণত হয়ে অ্যাক্টরের রোল প্লে করে, তখন আমরা কিন্তু ওটাকে বুঝে নেবো এটা প্যাসিভে আছে। তাহলে আমরা এখানে আই অ্যাম রাইটিং আ লেটারটা কীরকম হয়ে যাবে, আ লেটার প্রথমে চলে আসবে, কারণ অবজেক্ট আমি বললাম সাবজেক্টে পরিণত হবে, তাই আ লেটারটা আগে চলে আসছে, সাবজেক্টে আসছে। আ লেটার ইজ রিটেন বাই মি, আ লেটার ইজ রিটেন বাই মি। আমি একটু লিখে দিই, তাহলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। আমি প্যাসিভটা মুছলাম, আমার মনে হয় তোমরা সবাই মিলে লিখে নিয়েছো প্যাসিভের বিষয়টা। এবারে আই অ্যাম রাইটিং আ লেটার, আইটা সাবজেক্ট, লেটারটা অবজেক্ট। এবারে লেটার যেহেতু অবজেক্ট আর প্যাসিভে যেহেতু অবজেক্টটাই সাবজেক্টে পরিণত হয়, তাই আমি আগে লিখলাম আ লেটার। তার মানে কি, অবজেক্টটা সাবজেক্টে পরিণত হলো। এবারে কি হচ্ছে, এই যে অবজেক্টটা সাবজেক্টে পরিণত হলো এটাই কিন্তু অ্যাক্টরের রোল প্লে করবে। কীরকম, আ লেটার ইজ, কেন ইজ হবে, কারণ দেখো আই অ্যাম রাইটিং আ লেটার এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, সর্বোপরি এটা প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে। তাহলে কি হবে, আ লেটারের পরে অবশ্যই সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আসবে। প্রেজেন্ট টেন্সে আমরা সবাই জানি অ্যাম ইজ আর, তো আ লেটারের সাথে অবশ্যই করে ইজ হয়, অ্যামও হবে না আরও হবে না। আর কেন হবে না, কারণ এখানে এ লেটার বলেছে, একটাই লেটার, তাই জন্য আমরা কি লিখবো, আ লেটার ইজ। এবারে দেখো একটা জিনিস কিন্তু সবসময় মনে রাখবে, যখনই তোমরা ভয়েস চেঞ্জ করতে যাবে, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল এটা জানা কিন্তু ভীষণভাবে দরকার আর প্রয়োজনীয়। কেন না হলে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবে না। ভার্বের যদি তুমি পাস্ট টেন্সে কি হয় ওয়ার্ডটা, প্রেজেন্ট টেন্সে কি হয় আর পাস্ট পার্টিসিপলে কি হয় এটা যদি তুমি না জানো, পাস্ট পার্টিসিপল ফর্মটা যদি তুমি না জানো, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবে না। তাই জন্য আ লেটার ইজ, রাইটিংটা আমরা কি জানি, প্রেজেন্টে কি হয় রাইট, আমরা কি জানি পাস্টে কি হয় রোট, আর পাস্ট পার্টিসিপলে কি হয় রিটেন, তাই তো। তাহলে রাইট, রোট আর রিটেন এইরকম তিনটে ফর্ম থাকে। এবার আমরা এখানে অবশ্যই করে রোট লিখবো না, কারণ আমরা জানি ভয়েস চেঞ্জে সবসময় ভার্বটা কিন্তু পাস্ট পার্টিসিপলের ফর্ম হয়। তো এখানে রাইটিংটা কি হয়ে যাচ্ছে, তখন রিটেন হচ্ছে। আ লেটার ইজ রিটেন বাই মি। এবার বাইটা কেন হচ্ছে আমি পরে আসছি, আগে বলে নি। আ লেটার ইজ রিটেন বাই মি, দিস ইজ প্যাসিভ ভয়েস। তাহলে বোঝা গেল, আ লেটার ইজ রিটেন বাই মি। দেখো মি কেন লিখলাম, এইটা নিয়ে এবার প্রশ্ন করা যেতে পারে যে কেন মি লিখলেন আপনি, কারণ আইটা কিন্তু সাবজেক্ট ছিল। আমি বললাম না প্যাসিভে সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে আর অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে। দেখো অবজেক্ট লেটার ছিল, ওটা কিন্তু আমি সাবজেক্টে বসিয়ে দিলাম আ লেটার। এবারে আইটা আমি অবশ্যই করে অবজেক্টে বসাবো, কারণ প্যাসিভে সাবজেক্টটা কিন্তু অবজেক্টে হবে। তাহলে আইটা মি হচ্ছে কেন, তোমরা তো বলতেই পারো বাই আই কেন হলো না, কখনো হবে না, আই তখন মি হয়ে যায়, এইটা কিন্তু মাথায় রাখবে, আইটা কিন্তু তখন মি হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমার মনে হয় যত তোমরা প্র্যাকটিস করবে তত আরো ভালো বুঝতে পারবে কখন কোন সাবজেক্টটা যখন অবজেক্টে হবে তখন কোন ফর্মে বসবে। তার মানে এই মিটা হয়ে গেল তখন অবজেক্ট। ক্লিয়ার? এবারে তোমরা বলতে পারো বাই কেন হলো। একটা কথা সবসময় মাথায় রাখবে, আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন সবসময় বাই কথাটা কিন্তু ইউজ হবে। এই কথাটা কিন্তু বেসিক সেন্সে এটা কিন্তু মাথায় রাখতে হবে। বোঝা গেল? আমার মনে হয় অসুবিধা হওয়ার কথা না, কিছু কিছু হ্যাঁ বাই একদমই মানে আমার দ্বারা কাজটি হচ্ছে, আমার দ্বারা কাজটি অর্থাৎ এখানে দ্বারা কথাটা অর্থাৎ একটা মাধ্যম, তাই জন্য মিকে রিপ্লেস করছে, আইকে রিপ্লেস করে আমরা মি বসাচ্ছি। একদমই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এইটুকু অ্যাক্টিভ আর প্যাসিভের ডেফিনিশন। অ্যাক্টিভ কাকে বলে, আমরা অ্যাক্টিভ সেন্টেন্স চিনবো কি করে, আমরা প্যাসিভ সেন্টেন্স চিনবো মানে প্যাসিভ ভয়েস কি করে বুঝবো। যদি আমাদের মাধ্যমিকের সময় পরীক্ষায় প্রশ্ন আসে আ লেটার ইজ রিটেন বাই মি, এইটা লিখে দিল
এবার তোমাকে তো ধরো 10টা এরকম সেন্টেন্স দিয়েছে, কোনোটা ন্যারেশন, কোনোটা ভয়েস চেঞ্জ, কোনোটায় কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে করতে হবে। তুমি তো জানো না, কারণ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এরকম বোর্ডসের এক্সামে না কিছু বলে দেবে না ঠিক। যে তুমি এইটা করো ওটা করো, তোমাকে বুঝে নিতে হবে। তো সুতরাং আ লেটার ইজ রিটেন বাই মি, হ্যাঁ, চেঞ্জ দ্য ফর্ম। তো সুতরাং তোমাকে বুঝে নিতে হবে আর লেটার ইজ রিটেন বাই মি, দিস ইজ প্যাসিভ ভয়েস, আই হ্যাভ টু একদম কনভার্ট তাই। দিস ইনটু অ্যাক্টিভ ভয়েস। মানে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে Passive আছে, সেটা আগে বুঝতে আগে হবে, বুঝতে একদমই হবে। তাই। তবে না গিয়ে ফরমেশন তবে গিয়ে ফরমেশনটা কিন্তু মানে চেঞ্জটা হবে, ভয়েসের চেঞ্জ হবে। কারণ আমরা যখন কথা বলি, আমাদের কাছে মনে হচ্ছে ভয়েস চেঞ্জ কেন পড়বো, ভয়েস চেঞ্জ ইজ ভেরি, বেশ। হ্যাঁ মানে কিছুই নেই এর একদম। মধ্যে। আমাদের সঙ্গে কেউ যেন রয়েছে টেলিফোন লাইনে, একটু তার একদম, ফোনটা নিয়ে একদম। দেখি কি জানতে চাইছে। কে রয়েছে আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি হিরণময় পাল বলছি কদলপুর থেকে। হিরণময়, আচ্ছা কি জানতে হ্যাঁ। চাইছো? আমি আপনাকে এবং ম্যামকে দুজনকে নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল জানাবো। গুড মর্নিং। গুড মর্নিং। আমার প্রশ্নটা বলছি, ওপেন দ্য ডোর, এটা একটু ভার্সনেসটা জানতে চাইছি, বুঝতে পেরেছেন? ওপেন দ্য ডোর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশ, আর কিছু? আরেকটা যে যে পুট আপ উইথ, মানে এটা একটু প্যাসেল করতে আরেকবার শুনতে দ্বিতীয়টা আরেকবার বলো। পোস্ট দ্য লেটার। পুট দ্য লেটার, হ্যাঁ হ্যাঁ ওপেন দ্য ডোর আর পুট দ্য লেটার, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা বেশ, এই দুটোর ভয়েস চেঞ্জ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশ, একটু ফলো করো অনুষ্ঠান। ধন্যবাদ ফোন করার জন্য। তো একটা ভালো ধন্যবাদ। প্রশ্ন করেছি, হ্যাঁ, দুটো হ্যাঁ, হ্যাঁ। বিষয় এই জানতে দুটো চাইছি। বিষয় কিন্তু আমি এক্ষুনি বলতে কেন চাইছি না, কারণ আমি কিন্তু এখন বেসিকটা পড়াচ্ছি। একদম। আমি আসছি আমরা, পড়াবো, তাহলে আমি একটু ধাপে আসছি, ধাপে আসছি, একটু অবশ্যই। লক্ষ্য রাখুন, আমি এগুলো সব বলবো, কারণ এগুলো একটু অন্য পুট ধরনের। দ্য লেটার আর ওপেন দ্য ওপেন দ্য ডোর মাথায়, হ্যাঁ মাথায় রয়েছে। এইটা আমার মনে হয় এখন একটু আমরা বেসিকটা পড়ে নিই স্টুডেন্টদের জন্য। এই দুটো যদি এখন আমি চেঞ্জ করি তো তাদের জন্য খুব সমস্যা হয়ে যাবে, তারা বুঝতে পারবে না। আগে একটু বেসিকটা বলে হ্যাঁ, নিই। এবং এই বেসিকের মধ্যে দিয়ে কিন্তু উত্তরটা চলে উত্তরটা আসবে, চলে আসবে, একদমই আসবে, কারণ আমি করাবো এটা করাবো। শাট দ্য ডোর বা এই ধরনের জিনিস ক্ষেত্রে একটা কি করে example হয়, চলেই আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে কি হয় আমি সবটাই বোঝাবো। তার আগে আমি অ্যাক্টিভ প্যাসিভটা আমি একটুখানি ভালো করে বুঝিয়ে দিলাম, চিনবো কিভাবে। চিনবো কিভাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা একটু খেয়াল করো। তো অ্যাক্টিভ আর প্যাসিভ এটা আমার মনে হয় আর কোনো অসুবিধা হবে না। এবার আমি একটু এক্সাম্পলের উপর একটু জোর দিই, কারণ আমি এক্সাম্পল এখন যে এক্সাম্পলগুলো দেবো ভীষণ সিম্পল এক্সাম্পল দেবো। এরপরে আমি টেন্স অনুযায়ী ভাগ 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 করে এক্সাম্পলগুলো বোঝাবো। তারপরে আমি কিছু মিসলেনিয়াস এক্সাম্পলসে আসবো। মিসলেনিয়াস এক্সাম্পলসের মধ্যে যিনি দর্শক বন্ধু ফোন করলেন তার এক্সাম্পলসগুলো কিন্তু মিসলেনিয়াস এক্সাম্পলসের মধ্যে পড়বে, কারণ এগুলো বিট টাফ আচ্ছা। এগুলোর থেকে, ঠিক আছে? তো আমি যদি একটা নর্মাল এক্সাম্পল নিই, আমি এক্সাম্পল বলে লিখছি করে নাম্বার 1 নাম্বার 2 করে করছি যাতে কয়েকজনের কাছে এটা ক্লিয়ার হয়ে যায়। এক্সাম্পল নাম্বার 1, নাম্বার 1-এ যদি আমি দিই, দ্য হান্টার killed the lion. The hunter killed the lion. ধরো পরীক্ষায় তোমাদের এটা এলো, the hunter killed the lion. প্রথমে আমাদের কি দেখতে হবে, অ্যাক্টিভ না প্যাসিভ। আমরা কি করে বুঝবো? দেখো আমরা আগে সাবজেক্ট আর অবজেক্ট বুঝবো। দ্য হান্টার এটা কি হবে, সাবজেক্ট হবে, আর লায়ন এটা কি হবে, অবজেক্ট হবে। সুতরাং এইটা আমরা বুঝে গেলাম যে অ্যাক্টিভে আছে, এখানে বাই নেই, তাই এটা অ্যাক্টিভে আছে। এটা আমরা বুঝে গেলাম, আমরা সাবজেক্ট আর অবজেক্ট চিনে নিলাম। এবারে কি হবে, দ্য হান্টার কিলড দ্য লায়ন, আমরা কি বুঝবো, টেন্স বুঝবো, কোন টেন্সে আছে। আমরা টেন্সের ভাগ অলরেডি অনেকদিন আগে একবার পড়ে নিয়েছিলাম, আরেকবার আমি একটু বলে দিচ্ছি। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এবার এই টেন্সের মধ্যেও কিন্তু ভাগ আছে। প্রেজেন্ট টেন্সে আছে, আবার একটু থামাচ্ছি, আর একজন কলার রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছে আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার, বলো। আমি ম্যাডামের সাথে কথা বলতে চাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, উনি যে পড়াচ্ছেন ওই আই এম রাইটিং এ লেখা প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ওই যে আই এম রাইটিং এর একটু আগে উনি পড়ালেন না, আই এম রাইটিং এ লেটার। হ্যাঁ হ্যাঁ, প্যাসিভ ভয়েসটা উনি মনে হয় একটু ভুল হচ্ছে, বা রাইটিং এ লেটার আর লেটার ইজ রিটেন বাই মি, নামটা ভুল হচ্ছে। কোথায় ভুল হচ্ছে আপনি বলুন। লেটার ইজ বিং রিটেন বাই মি, হ্যাঁ হ্যাঁ, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ
আমি আসছি আমি টেন্সে না আসছি। না ওটা আপনি হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি বেশ, আসছি, আমি ধন্যবাদ টেন্সে টেলিফোন আসছি। করার জন্য। আমরা আসবো প্রত্যেকটা ধাপে ধাপে আসছি স্টেজ বাই স্টেজ, কারণ ম্যাম শুরুতেই বলেছেন এটা বেসিক জিনিস দিয়ে শুরু এবং এবার করছি। প্রত্যেকটা ধাপে ধাপে আসছি আমরা। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। আমরা আসছি পরবর্তী দ্য হান্টার কিল্ড দ্য লায়ন। এবারে আমরা এটা কি বুঝছি, আমরা কিন্তু এখানে বুঝে নেব যে এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। উনি যেটা বললেন আমি বুঝতে একদম পেরেছি, নিশ্চয়ই, ওইটা আমি আমি বুঝতে একটুখানি পেরেছি। হ্যাঁ অবশ্যই। পাস্ট টেন্সে আছে। দ্য হান্টার কিল্ড দ্য লায়ন, তো এটা আমরা ধরে নিলাম পাস্ট টেন্সে আছে, কারণ আমরা জানি কিল্ড, এখানে কিন্তু কিছু নেই। তাহলে আমরা কি করব, এইটা এখানে লায়নটা কিন্তু আমরা জানি অবজেক্ট, তাহলে কি লিখব, দ্য লায়ন was killed by the hunter. হ্যাঁ, দ্য লায়ন ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। তাহলে আমি বুঝে গেলাম এখানে এক্সাম্পলটা, দ্য হান্টার কিল্ড দ্য লায়ন, এই পাস্ট টেন্সে আসবো, দ্য লায়ন ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার, এটা কিন্তু প্যাসিভে আছে। তাহলে উনি যখন বললেনই, দর্শক বন্ধু যখন বললেনই যে টেন্স দিয়ে বোঝাতে, আমি আলাদা আলাদা টেন্স দিয়ে কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি একটু, ঠিক আছে? তো আমি তাহলে একটু একটা টেবিল করে নিই, তাহলে আমার মনে হয় বুঝতে সবারই সুবিধা হবে। পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার, ঠিক আছে? আমি আগে যদি প্রেজেন্ট করি, তাহলে যেটা আপনি বললেন বা আমি আমার মতো করে লিখছি, আই অ্যাম ডুইং দিস, আমি ধরে নিলাম একটা সামান্য একটা এক্সাম্পল, একটা ছোট্ট আই অ্যাম ডুইং দিস। যেটা আপনি প্রেজেন্ট টেন্সে বলছেন বিইং ইউজ করা, হ্যাঁ সেটা বিইং ইউজ হবে। আমি ওটা ফার্স্টে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম যে বাই কেন বসবে, কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। এবার বিইং যে কথাটা ইউজ হয় সেটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। আপনি যেটা বললেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, আমি তখন ওটা বোঝানোর জন্য বলছিলাম কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, বাই কেন বসবে, আর কোনটা পাস্ট পার্টিসিপল। এবার আমরা যদি একটু ভাগ করে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আমার মনে হয় আপনার বুঝতে সুবিধাটা হবে। আই অ্যাম ডুইং দিস, আই ওয়াজ ডুইং দিস পাস্ট কন্টিনিউয়াসে। আর ফিউচারে নো চেঞ্জ, কখনো হয় না চেঞ্জ, ফিউচার কন্টিনিউয়াসে চেঞ্জ হয় না, ঠিক আছে? নো চেঞ্জ, এটা একটু আপনি লিখে নেবেন। তো আই অ্যাম ডুইং দিস যদি এইটা আসে, তাহলে দিস ইজ বিং ডান বাই মি। আচ্ছা, এবার আমি একটু বুঝিয়ে দিই আমি কেন, আপনি বললেন বলে আমি কন্টিনিউয়াস টেন্সে এলাম, ইনডিফিনিটে আগে গেলাম না কেন। আই অ্যাম ডুইং দিস, দিস ইজ বিং ডান বাই মি, এটা এবার বুঝিয়ে দাও, কারণ আমি এবার ডিরেক্ট অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেঞ্জ করছি। কি হচ্ছে, দিস ইজ বিং, দিস যেটা অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হয়ে গেল, দিস ইজ হবে কারণ এখানে কিন্তু অ্যাম আছে, প্রেজেন্ট টেন্সে আছে। আমরা বুঝে নিলাম আই অ্যাম ডুইং দিস, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে দিস ইজ হয়ে যাবে। দিস ইজ, আর সবসময় কন্টিনিউয়াস টেন্সে দিস ইজ ডান মানে ডুইং, ডুটা কি হয়ে যাচ্ছে, পাস্ট পার্টিসিপেলের ডান হয়ে যাচ্ছে। সবসময় এই দুটোর মাঝখানে মানে ভার্বের আগে যে পাস্ট পার্টিসিপেলের ফর্মটা হবে, সেই ভার্বের আগে সবসময় বিইং বসবে, BEING, বিইং। দিস ইজ বিইং ডান বাই মি। আমি এই কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিইংটা যে ইউজ হয় সেটা আমি পরে আসছিলাম, আপনি বললেন আমি এটা রেকটিফাই করে দিলাম যে বিইংটা কেন হয়, কখন হয়, কি ক্ষেত্রে হয়, কোন কোন ক্ষেত্রে হয়, এটা কিন্তু একটু প্লিজ নোট ডাউন করে নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস এই দুটোর ক্ষেত্রে হয়, আর ফিউচার কন্টিনিউয়াস দেয়ার ইজ নো চেঞ্জ, ঠিক আছে? কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা মাথায় নিয়ে নেব আই অ্যাম ডুইং দিস, এটা যদি হয় তাহলে দিস হলো অবজেক্ট, আই হলো সাবজেক্ট। আমরা এখানে কি করে নিলাম, সাবজেক্ট আর অবজেক্ট এটাকে আমরা চেঞ্জ করে নিলাম। দিসটা আমরা সাবজেক্টে বসিয়ে দিলাম, দিসের পরে অবশ্যই সেটা ইজ হবে, কারণ THIS দিস মানে একটাকে বোঝায়, তাই দিসের পরে ইজ হবে। এবারে আমরা কি করব, দিস ইজ ডান, এর মাঝখানে ডানের আগে আমরা বিইং বসাবো, শুধুমাত্র এটা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেই হবে।
BEING, দিস ইজ বিং ডান। কেন ডান হচ্ছে? কারণ এখানে ডুইং আছে, ডুইংটা আমরা কন্টিনিউয়াস, আমরা জানি ভার্বের সাথে ING হয়, তাই ডুটা হলো অ্যাকচুয়াল ভার্ব প্লাস ING ডুইং। তাই এটা কি হয়ে যাচ্ছে, ডুইংটাকে আমরা ধরে নিচ্ছি এটা ডু, ডু এর পাস্ট হলো ডেড আর পাস্ট পার্টিসিপল হলো ডান, তাই বিং এর পরে ডান বসবে, অবশ্যই তারপরে বাই বসবে, কারণ সাবজেক্ট যেটা অবজেক্ট হচ্ছে, অবজেক্টের আগে সেটা বাই বসবে, বাই মি। ক্লিয়ার? আমার মনে হয় আর বুঝতে কারোর অসুবিধা নেই। মানে এই এই বিষয়টা কনফিউশনটা ক্লিয়ার করা সম্ভব হয়েছে। সম্ভব একেবারেই হয়েছে, তাই। কারণ আমি তখন ভেবেছিলাম একটু সময় দিয়ে আমি সেটা করাবো, আর আমরাও চাইবো না কোনো রকম কোনো রকম কনফিউশন কনফিউশন থাকুক, একদমই তাই। এবার আমি যদি একটু পাস, আচ্ছা ফোন আছে? না, ফোন নেই, আমরা বোধহয় আবার আলোচনায় ফিরছি, মানে যে হ্যাঁ, এক্সাম্পল গুলো দিচ্ছিলেন হ্যাঁ, আপনি। আমরা এক্সাম্পলে ফিরছি, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, এবার আমরা আসবো পাস্ট কন্টিনিউয়াস। এখানেও কিন্তু বিইং বসবে, যেটা আমি বলে দিলাম, কিন্তু খালি ভার্বের চেঞ্জ হবে। ভার্ব মানে কি, যেটা অ্যাম ইজ আর আমরা প্রেজেন্টে জানি সেটা ওয়াজ ভার্ব হয়ে যাবে পাস্টে, আমরা এখানে সেটাও past জানি। এটা। একদমই তাই। আই ওয়াজ ডুইং দিস, আই ওয়াজ ডুইং দিস, তাহলে আবার কিন্তু এখানে দিস হয়ে যাচ্ছে। আমি এইটার ক্ষেত্রে বলছি, দিস, this was being done by me। খালি কিসের চেঞ্জ হলো? ওয়াজ। কেন ওয়াজ হলো? কারণ এইটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে আছে, ওয়াজ ডুইং। তো আমার মনে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস, যেটা আমি বলে দিলাম নো চেঞ্জ, এটা হয়তো বোঝা সম্ভব হলো, কারণ আমি একটু কন্টিনিউয়াস টেন্সটা আগে করালাম, কারণ একজন দর্শক বন্ধু সেটা কনফিউশন ছিল বলে। এবার আমরা ডিরেক্ট প্রথম থেকে ঢুকি, সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার। ঠিক আছে? আমার মনে হয় সেটা হলে এবার ভালো হয় বাকিদের জন্য। সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচার। ঠিক আছে? এবারে আমি এগুলোর এক্সাম্পল দিয়ে, আমি অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল দিচ্ছি আর প্যাসিভে আমি সেটা চেঞ্জ করব। তো সিম্পল প্রেজেন্টে যদি আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আমি যদি যেরকম আমি বললাম দ্য হান্টার কিল্ড দ্য লায়ন, এটা খুব সুন্দর ক্ষেত্রে, সিম্পল পাস্টের ক্ষেত্রে এক্সাম্পলটা খুব ভালো হয়। ঠিক আছে? আমি যদি সিম্পল প্রেজেন্টে একটা এক্সাম্পল দিই, তাহলে আই ডু ইট, আই ডু ইট, ইট মানে সেটা যা খুশি হতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ভীষণ মানে সিম্পল এক্সাম্পল দিলাম, আই ডু ইট। এবারে আসছি একটু আলোচনা, আর একজন কলার রয়েছেন আমাদের সঙ্গে। কে রয়েছে আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো ম্যাম, নমস্কার, গুড মর্নিং। গুড মর্নিং, বলো। ম্যাম, মানে ন্যারেশন আর ফ্রেজাল ভার্বটা একটু ভালো করে বুঝিয়ে দেবেন? ন্যারেশনাল, ন্যারেশন আর ফ্রেজাল ভার্ব। আচ্ছা, ন্যারেশন আর এখন ভয়েস চেঞ্জের ক্লাস voice হচ্ছে, change ন্যারেশন চলছে। হবে, নিশ্চয়ই হবে, যেদিন হবে তুমি একটু লক্ষ্য রেখো, সেদিনকে তোমার narration টা ভয়েস বুঝে চেঞ্জের দেওয়া উপর হবে। কোনো কোয়েশ্চেন আছে? না, না, সব সব রেডি তো, প্রিপারেশন? বেশ, এটা তো খুব ভালো খুব কথা। ভালো কথা। একদম, নিশ্চয়ই আমরা তুমি আরেকবার তোমার একটু রিভাইজ করে নাও। একদম, তুমি একবার একটুখানি চোখ বুলিয়ে নাও, ম্যাম যেটা বোঝাচ্ছেন দেখবে আরো অনেকটা মোর ইজি হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। ও বলছে ন্যারেশনের কথা Narration আর বলছে। phrasal verb বলেছে। অবশ্যই আমাদের যদি আগামীতে সুযোগ হয় ন্যারেশনের উপর অবশ্যই আমরা ক্লাস রাখার চেষ্টা করব, রেখেওছি এর আগে। তবে আজকে কিন্তু ভয়েস চেঞ্জ করছি একটু। যিনি ফোন করেছো তুমি একটুখানি ঝালাই করে নাও, ওর সমস্ত প্রিপারেশন সারা, এটা খুব ভালো, নিশ্চয়ই সামনে পরীক্ষা। তো আসবো আমরা এই আলোচনার মধ্যে। আচ্ছা, আই ডু ইট। এবারে ইটটা কিন্তু এখানে অবজেক্ট, তাহলে আমরা ইট কি করে দেবো? সাবজেক্ট করে দেবো। ইট সাবজেক্ট করে দেবো। ইট, ইটের পরে কি হয় দেখো, আই ডু ইট, এটা আমরা খুব ভালো মতো বুঝতে পারছি। ডু হলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু হয়, তাই জন্য এটা প্রেজেন্ট টেন্সেই আছে, আমরা এটা খুব ভালো করে বুঝতে পারছি, এখানে ডিড নেই, তাই জন্য এটা আমরা বুঝে যাচ্ছি এটা ডু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয়, তাই এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে ইটের পরে প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর এর মধ্যে কি বসে? ইজ বসে। ইট ইজ। ডুটা কি হয়ে যাচ্ছে? আমি এক্ষুনি বললাম ডু, ডিড, ডান। ইট ইজ ডান,
ইট ইজ ডান বাই মি। বোঝা গেল নিশ্চয়ই? ইট ইজ ডান বাই মি, দেখো সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু বিইং বসলো না। কেন বসলো না? কারণ এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে আছে, এই নেই, সরি, কন্টিনিউয়াস টেন্সে নেই। আর বিইংটা কখন বসবে? যখন কন্টিনিউয়াস টেন্সে থাকবে বা কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, সেটা প্রেজেন্ট হোক বা পাস্ট হোক, কারণ ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিন্তু চেঞ্জ হয় না। ক্লিয়ার? আই ডু ইট, ইট ইজ ডান বাই মি। এবারে আমরা একটু সিম্পল পাস্টের এক্সাম্পলে আসি। আমি এটা দিয়ে সিম্পল পাস্ট বোঝাচ্ছি। কীরকম বোঝাচ্ছি? আই ডিড, সরি, আই ডিড। আরও একটা ফোন এসে গেছে, একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, কে রয়েছে আমাদের সঙ্গে? ম্যাম গুড মর্নিং। গুড মর্নিং, বলো। ম্যাম বলছি আমি মাধ্যমিকে ইয়ে হচ্ছে তো ম্যাম, ভয়েস ক্লাসে হুম, বলছি ম্যাম একটা ভয়েস বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেবেন? কোনটা বুঝতে পারছো না? ম্যাম বলছি আপনাকে, ঠিক আছে? হ্যাঁ বলো। I was looking for a stag. Change the voice. I I was লুকিং For a stag. looking for a, ফরেস্ট কিছু বলছো? আই ওয়াজ লুকিং ফর, I was looking for a stag. আচ্ছা, ফর এ stand, বোঝা যাচ্ছে না। স্ট্যান্ড, Stag, ma'am. Stag. না বোঝা আমি যাচ্ছে না, উচ্চারণটা ওয়ার্ডটা বুঝতে পারছি না, একটু তুমি স্পেলিংটা বলো। আই ওয়াজ লুকিং ফর এ S-T-A-G. স্ট্যাগ, স্ট্যাগ। স্ট্যাগ। আচ্ছা, আর কিছু? এটা ভয়েস চেঞ্জ করতে চাইছো তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, বেশ। তুমি আর কোনো আমার প্রশ্ন মনে নেই তো? হয় আর প্রশ্ন আছে কোনো? না ম্যাম, এটা ম্যাম বুঝতে পারছি না। আচ্ছা, এটা আমি আমরা বলে বুঝিয়ে দিচ্ছি। তুমি অনুষ্ঠান আমি দেখতে মনে হয় থাকো। তুমি বেশ। অনুষ্ঠানটা এক্ষুনি দেখা শুরু করলে, কারণ এক্ষুনি কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্সটা একদম, বুঝিয়ে একদম। দিলাম। ঠিক আছে, আরো আমি একবার আরেকবার আমাকে ওর বুঝিয়ে জন্য বুঝিয়ে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমি এটা বুঝিয়ে দেওয়ার পর আবার আমি সিম্পল পাস্টে বেশ, আসছি। একটু ওয়েট করো। হ্যাঁ, একটু ওয়েট করো। আমার মনে হয় আমি এটাকে এক বুঝিয়ে দিই, হ্যাঁ, কারণ বুঝিয়ে দিন, হ্যাঁ একদম অসুবিধা বুঝিয়ে নেই। দিচ্ছি। তো দেখো, তোমাকে আমি এক্ষুনি বললাম আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, মানে STAG, স্ট্যাগ, যেটা তুমি একদমই, বললে। ও বলছে, হ্যাঁ। হ্যাঁ, তো আমি একবার একটু বলে দিই, আমি কন্টিনিউয়াস টেন্স বলেছি, সবসময় বিইং হয় কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। কখন বিইং হয় সেটাও আমি বলে দিচ্ছি। তার আগে তোমাকে বুঝতে হবে এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে, ঠিক আছে? তাহলে আমরা এবার কি করব? এটা প্যাসিভে করব। এবার প্যাসিভে করার আগে দেখো, আই ওয়াজ লুকিং, এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ লুকিং। তাহলে আমরা অবজেক্ট যেটা আছে সেটা সাবজেক্টে দেব। সাবজেক্টে দিয়ে a stag was being looked, 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 কারণ looked, ঠিক আছে? looked by me, ঠিক আছে? আমার মনে হয় তোমার বুঝতে সেরকম অসুবিধা হলো না, কারণ আমি আরেকবার বলে দিলাম was being looked, লুক যে কথাটা, সেটা লুকড হয়ে যাচ্ছে পাস্ট পার্টিসিপেলে, আর ওয়াজই থাকছে। ওয়াজ আর লুকডের মাঝখানে বিইং কথাটা চলে আসছে, BEING, বিইং। কারণ কন্টিনিউয়াস টেন্সে এই দুটোর মাঝখানে ওয়াজ, লুকডের আগে কিন্তু বিইং কথাটা বসবে, ঠিক আছে? ক্লিয়ার? আমার মনে হয় আর অসুবিধা হলো না। ক্লিয়ার হয়েছে এবং বুঝতে পেরেছো, আশা করি তুমি বুঝতে পেরেছো। আমরা আসি বাকি যেগুলো হ্যাঁ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা সিম্পল পাস্টে আসছি। I did it, ঠিক আছে? তাহলে আমরা কি করব? ইটটা কি হয়ে যাচ্ছে? ইট সাবজেক্টে চলে আসছে। ইট ডিডটা কোন টেন্সে আছে? পাস্টে আছে। তাহলে ওটা কি হবে? ইটের পরে ইট ওয়াজ হবে। আরো একটা ফোন এসে গিয়েছে, দেখি কি জানতে চাইছে। কে রয়েছে আমাদের সঙ্গে, বলো। হ্যাঁ মর্নিং দুজনকে মর্নিং। গুড মর্নিং, নমস্কার, বলো। হ্যাঁ, আমি জানতে চাইছি যে দ্য মিনিস্টার ওয়াজ মার্ডার্ড, চেঞ্জ দ্য ভয়েস। দ্য মিনিস্টার ওয়াজ মার্ডার্ড। আচ্ছা, দ্য মিনিস্টার ওয়াজ মার্ডার্ড। মার্ডার্ড। ও, দ্য মিনিস্টার ওয়াজ মার্ডার্ড, একই জিনিসটা ভয়েস চেঞ্জ করবে জানতে চাইছো তাই তো?
হ্যাঁ বেশ একটু ফলো করো, অনুষ্ঠানটা আসছে। দ্য মিনিস্টার ওয়াজ মার্ডার্ড, এইটা কিন্তু তোমাকে আগে বুঝতে হবে কোন ভয়েসে আছে। এটা কিন্তু প্যাসিভে আছে, এটা কিন্তু তোমাকে অ্যাক্টিভে করতে হবে। তো প্যাসিভ থেকে অ্যাক্টিভে কি করে এটা আমি বলছি। আমি আগে একটু এটা বলে নিই, আমি আসছি, আমি তোমারটাতে আসছি, কারণ আমি এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাচ্ছি। এরপরে প্যাসিভ থেকে কি করে আরো আমাদের আরেকজন ফোন করেছিলেন, ওপেন দ্য ডোর আর পুট দ্য ফ্লাওয়ার, এরকম কিছু একটা আছে। আমি এটার আনসারও দেওয়া বাকি রয়েছে। আর পুট দ্য ফ্লাওয়ার যাই হোক যেটাই রয়েছে সেটা কিন্তু একই ধরনের। এই দুটো জিনিস আমি আসছি। আমি আগে একটু অ্যাক্টিভ থেকে প্যাসিভটা শিখিয়ে নিই বন্ধুদের, তারপরে আমি প্যাসিভ থেকে অ্যাক্টিভে কনভার্ট করা আর মিসলেনিয়াস এক্সাম্পলস নিয়েও আসছি। একটু যাবো তাড়াতাড়ি, আমাদের সময়টাও এগোচ্ছে। হ্যাঁ, একদমই তাই। ইট ওয়াজ, ডিডটা কি হয়ে যাচ্ছে, ডান হয়ে যাচ্ছে। ইট ওয়াজ ডান বাই মি। আচ্ছা, সিম্পল ফিউচারে যদি আমি লিখি আই শ্যাল, সিম্পল ফিউচারে আসবো আর একটা ফোন নিয়ে নেবো। নমস্কার, কে রয়েছে আমাদের সঙ্গে? নমস্কার ম্যাডাম, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং, বলো। দুজনকে একটা ভয়েস এর হি পুট দা ইন এন্ড ইনভলভ। হি লিখে নিই আমরা। হ্যাঁ, একটু লিখে নিলে আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ, হি, লিখে নিই, কারণ অনেকগুলো জমে যাচ্ছে। আমরা একটু উত্তরটা দেবো, বলো। হি, আর একবার একটু বললে আরেকবার ভালো বলো হয়। প্লিজ। রয়েছে টেলিফোন লাইনে। হ্যাঁ, হি পুট দা ইন এন্ড হি পুট দা, ইন দার পর বোঝা যাচ্ছে না। হি পুট দা ইন না, হি পুট দা, স্পেলিং এন্ড করো। ইনভলভ। হি পুট দ্য ওয়াচ। হ্যাঁ ওয়াচ, হ্যাঁ WATCH, ওয়াচ ঘড়ি। ঘড়ি, তাই তো? হি পুট দ্য ওয়াচ, হি রাইট? পুট দা ওয়াচ। একটু হতে হি পারে, পুট দ্য টাওয়ারের ওয়াচ। প্রবলেম হচ্ছে। তাও হ্যাঁ, হতেই পারে। আমি বুঝে গেছি আপনি কি বলছেন। আপনি, বেশ, আমরা বুঝতে পেরেছি, একটু ফলো করো। বেশ, হ্যাঁ, এটা আমাদের হি থাকলো। পুট দ্য ওয়াচ। দেখো আমি কিন্তু আমরা এখন simple পড়াচ্ছি, future-টা শেষ করি একদমই একদম, তাই। একদম। মানে আমি পড়ানোর মধ্যেই আপনার কোয়েশ্চেনটা আছে, তাই জন্য আমার মনে হয় বুঝতে অসুবিধা হবে না খুব একটা। আমি বলে দিচ্ছি, আই শ্যাল ডু ইট। দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, আই শ্যাল ডু ইট, এখানে কিন্তু ইট উইল হয়ে যাচ্ছে। শ্যাল আর উইলেরটা তোমরা, আমার মনে হয় তোমরা জানো শ্যাল কখন বসে আর উইল কখন বসে। তো ইট যেহেতু এখানে সাবজেক্টে আসছে, ইট উইল বি ডান বাই মি। তো এখন তোমরা এই কোয়েশ্চেনটা করতেই পারো, ইট উইল বি ডান, বি কেন হলো? এখানে কিন্তু বি হবে, বিটা তখন হবে ফিউচারের ক্ষেত্রে, তখন ইট উইল বি ডান, ইট উইল ডান হয় না। হ্যাঁ, ইট উইল বি ডান বাই মি, তাহলে সিম্পল ফিউচার কমপ্লিট হলো। সব কটার কিন্তু আমি বুঝিয়ে দিলাম। এবার তোমার যে কোয়েশ্চেনটা আছে, তুমি কিছু একটা বলেছো হি পুট দ্য ওয়াচ। হ্যাঁ, তো তার মানে সে তার ঘড়িটা রাখে। হ্যাঁ, সেটা আমি বলছি হি পুট দ্য ওয়াচ। দেখো এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে আসছে। এবারে তোমাকে বুঝতে হবে, কারণ পুটের কিন্তু কোনো চেঞ্জ নেই। পুট, একদম। তাই তো? তো পুটের কোনো চেঞ্জ নেই, তাই আমরা ধরে নিতে পারি দু রকম হতে পারে। সে তার ঘড়িটা রাখে, কারণ এখানে কিন্তু প্রত্যেক দিনের কথা বলা নেই। তাই হি পুট দ্য ওয়াচ যদি আমি ধরে নিই, তাহলে সিম্পল পাস্টেই আমি ধরে নিলাম। সে রেখেছিল টেবিলের উপর বা কোথাও একটা তার ঘড়িটা রেখেছিল। তাহলে দ্য ওয়াচটা কিন্তু অবজেক্টে চলে আসবে। তখন কি হবে? দ্য ওয়াচ ওয়াজ পুট বাই হিম। ঠিক আছে, কারণ হি আছে সেটা কিন্তু হিম হয়ে যাচ্ছে, শি থাকলে হার হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝলে আমার মনে আর অসুবিধা হওয়ার কথা না। কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন ছিল, কোনো চেঞ্জ ছিল না, এবং এই জায়গাটা কিন্তু কোয়েশ্চেনটা খুব ভালো ছিল, বুদ্ধিদীপ্ত একটা প্রশ্ন। এবং আচ্ছা, আমাদের কাছে আর কোয়েশ্চেন রয়েছে। আমাদের কাছে যে কোয়েশ্চেন রয়েছে আমি আসবো। আমি যদি একটু সিম্পল, মানে সিম্পল টেন্সটা এগুলো হয়ে গেল, আমি একটু পারফেক্ট টেন্সে যাই। পারফেক্ট টেন্সটা বুঝিয়ে আমি দ্য মিনিস্টার ওয়াজ মার্ডার্ড এটা বুঝিয়ে দেবো আমি, তারপরে আমি মিসলেনিয়াস এক্সাম্পলসে চলে আসবো। হ্যাঁ, আচ্ছা, আমাদের হাতে বোধহয় সময় আসছে, কমে তো আসছে। ঠিক আছে, আমি একটু পারফেক্টটা বুঝিয়ে নিই। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বোঝাচ্ছি, এই দুটো, কারণ ফিউচারের ক্ষেত্রে সেক্ষেত্রে কাজ করে না। তাই আমি প্রেজেন্ট আর পাস্ট এই দুটো টেন্স পারফেক্টটা বোঝাচ্ছি। তাহলে প্রেজেন্ট পারফেক্টে যদি আমি একটা এক্সাম্পল নিই, যে আই হ্যাভ ডান ইট,
আর পাস্ট পারফেক্টে যদি একটা এক্সাম্পল নিই, I had done it, তাহলে এটার এবার চেঞ্জটা আমরা করব কি করে? দেখো, I have done it, ইটের পরে হ্যাভ হয় না হ্যাজ হয়, তোমরা জানো হ্যাজ হয়। It has been done by me, ঠিক আছে, বোঝা গেল? ইট হ্যাজ বিন ডান বাই মি, তখন ওটা কি হয়ে যাবে? মিনিট বিন। চারেক মতো সময় এসে আচ্ছা আচ্ছা, পৌঁছেছে হাতে। আমি একটুখানি তাহলে ইয়েগুলো একদম, বলে খুব দেবো যাদের সংক্ষেপে প্রশ্নগুলো আমরা আছে। যাবো। ইট হ্যাজ বিন ডান বাই মি, হ্যাজ বিন BEEN বিন ডান বাই মি। ঠিক সেরকম ভাবে পাস্ট পারফেক্টে হবে ইট হ্যাড বিন ডান বাই মি। বেশ, ঠিক আছে, তাহলে বোঝা গেল আমার মনে হয় প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টের বিনের ইউজটা বোঝা গেল, BEEN বিন। এবার আমি একটু দর্শক বন্ধুদের আনসারটা দিয়ে দিই, না হলে ওরাও ভাববে যে আমাদের আনসারটা দেওয়া হলো না। না, দেবো আমরা। আমরা দিয়ে নিই, দ্য মিনিস্টার was murdered. ওয়াজ মার্ডার্ড। দেখো এইখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে, দ্য মিনিস্টার ওয়াজ মার্ডার্ড বাই সামওয়ান, বাই সামওয়ানটা কিন্তু উজ্জ আছে, এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। তাহলে এখানে ওয়াজ মার্ডার্ড, তাহলে লিখতে হবে সামওয়ান মার্ডার্ড দ্য মিনিস্টার। বোঝা গেল কি? এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। কি হয়ে গেল? অ্যাক্টিভ হয়ে গেল, কারণ তোমার কিন্তু প্যাসিভে ছিল। ঠিক আছে, এবার আমি একটু মিসলেনিয়াস এক্সাম্পলসে আসি, কি যে শাট দ্য ডোর বা পুট দ্য ডোর, এই ক্ষেত্রে কিন্তু হবে লেট। ওপেন দ্য ডোরটা একটু বলে দিই। আচ্ছা, ওপেন দ্য ডোর, শাট দ্য ডোর বা ওপেন দ্য ডোর, আর পুট দ্য ফ্লাওয়ার ছিল, তাই তো? আচ্ছা, যদি শাট দ্য ডোর বা ওপেন দ্য ডোর এরকম কিছু থাকে, লেট দ্য ডোর বি ওপেনড বা লেট দ্য ডোর বি শাট, তখন লেট দিয়ে আমরা ইউজ করব। কেন? এগুলোকে মিসলেনিয়াস এক্সাম্পল বলে। হ্যাঁ, সেরকম ভাবেই আমরা কিন্তু এই শাট, ওপেন, অর্ডার দেওয়া যদি কিছু হয় তখন আমরা এরকম ভাবে বলবো। আবার এরকম ক্ষেত্রে আমি একটা বলে দিই, যদি আ প্রমিস শুড বি কেপ্ট, এটা একটা খুব ভালো এক্সাম্পল। আ প্রমিস শুড বি কেপ্ট, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, ওয়ান শুড কেপ্ট ওয়ান প্রমিস, ওয়ান্স, ONE apostrophe S। দেখো এগুলো কিছু মিসলেনিয়াস এক্সাম্পল। ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, শুড কিপ উচিত, রাখা উচিত, ঠিক আছে? সেরকম ভাবে মাই পেন হ্যাজ বিন স্টোলেন, মাই পেন হ্যাজ বিন স্টোলেন, এটা কিসে আছে? এটা কিন্তু প্যাসিভে আছে, আর এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে আছে। মাই পেন হ্যাজ বিন স্টোলেন। এবারে বাই সামওয়ান, যেটা দ্য মিনিস্টার ওয়াজ মার্ডার্ড যেটা ছিল, বাই সামওয়ানটা কিন্তু উজ্জ ছিল। তাহলে আমরা এখানে কি লিখবো? মাই পেন হ্যাজ বিন স্টোলেন, তার মানে বাই সামওয়ান। তাহলে আমরা প্রথমেই অবজেক্টে লিখবো সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন। ক্লিয়ার? আমার মনে হয় এবার অ্যাক্টিভ প্যাসিভ করতে কোনো সমস্যা হবে না। আরেকটা আমি বলে দিই, দ্য লেটার ইজ বিং রিটেন বাই মি, যেটা আমি বলছিলাম, বিইংটা তখন বলিনি কারণ আমি তখন বোঝানোর জন্য, বিইংটা আমি পরে ইউজ করলাম কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এবারে এটাকে আমি একটু অ্যাক্টিভ করি। আর লেটার ইজ বিং রিটেন বাই মি, আই অ্যাম রাইটিং আ লেটার, এটা অ্যাক্টিভে হয়ে গেল। এইভাবে কিন্তু আমাদের ঝালাই করতে হবে। একদম। হ্যাঁ, আই অ্যাম ডুইং দিস, দিস ইজ বিং ডান বাই মি। আই অ্যাম ইটিং, এটা অ্যাক্টিভে আছে। আই অ্যাম ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই মি। ঠিক আছে, একদম। আমার মনে হয় আর অসুবিধা হবে না। অনেকগুলো উদাহরণ দেওয়া হলো, আমার মনে হয় বেশ একটা ঝাঁ চকচকে একটা সুন্দরভাবে বেশ কিছু উদাহরণ আমাদের সামনে এলো, যেখানে আমার মনে হয় কোনো কনফিউশন থাকার কথা না। অ্যাক্টিভ বা প্যাসিভ তোমরা আগে চিনবে, সেন্টেন্সটা কোন ফর্মে রয়েছে, তারপর তার ভয়েস চেঞ্জ, আমার মনে হয় সেটা অনেক বেশি ইজি হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ম্যামকে অনেক ধন্যবাদ জানাবো। আমাদের অনুষ্ঠানে হাতে একদম সময়টা ফুরিয়ে গিয়েছে। আরো একজন বলি, যিনি ন্যারেশন নিয়ে বোধহয় ন্যারেশন নিয়ে আর ফ্রেজাল ভার্ব, একদম আমাদের সময়, আশা করবো পরবর্তী ক্লাসে আমরা আসবো। ম্যাম অনেক ধন্যবাদ জানাবো। আজকে এডুকেশন অনলাইন এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, নমস্কার। নমস্কার।